নারায়ণগঞ্জে বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার নারায়ণগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। রাজধানীর পূর্বাঞ্চল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন তিনি। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমিসহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলেও জানান কেয়ারটেকার। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গাসহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে, কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ দোকান। শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপজাপ করছে আর কি, ওদের মতন চলে আসছে। পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। বেনজির স্যার আইতো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 বার আই। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিভাগীয় সময়ে আরও থাকছে। কিশোরগঞ্জে কর্মসৃজন প্রকল্পের তালিকায় নাম থাকলেও জানেন না শ্রমিকরা। সুবিধাভোগীদের নামে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। করিমগঞ্জে সুতারপাড়া ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও কয়েকজন মেম্বারের বিরুদ্ধে। উপকারভোগীদের মোবাইলের সিম নিজেদের কাছে রেখে টাকা তুলে নেন অভিযুক্তরা। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের করিমগঞ্জে সুতারপাড়া ইউনিয়নে 298 জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করা হয় 2022-23 অর্থবছরে। এরপর তা নিয়মিত করা হয় 2023-24 অর্থবছরেও, অথচ উপকারভোগীদের মিলছে না কোনো টাকা। প্রকল্পের আওতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শ্রমিক দৈনিক 400 টাকা করে 40 দিন অর্থ পান। এভাবে কাজ হয় বছরে 2 বার। অভিযোগ উঠেছে সুতারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন সহ কয়েকজন মেম্বার মিলে 298 জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করে কৌশলে তাদের মোবাইলের নতুন সিম তুলে নিজের কাছে রাখেন। এরপর প্রতি বছর 47,68,000 টাকা 2 বার তোলেন। এ বিষয়ে ভুক্তভোগীরা জানতে চাইলে তাদের নানাভাবে এড়িয়ে যান অভিযুক্তরা। কাজ না করায় নিজস্ব লোক দিয়ে একবারে ফ্যামিলির লোক দিয়ে এরা টাকা তুললে টাকা আত্মসাৎ করে খাইতেছে। আমি আইডি কার্ডের ফটোকপি নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, টাকা যাইতাছে এটা আমরা জানি না, হেরা ওটা খাইতাছে। অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পারলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীদের কয়েকজন। তবে এ বিষয়ে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি অভিযুক্ত চেয়ারম্যানের। আমরা শুধু খালি রক্ষণাবেক্ষণে থাকি, যারা হাজিরা না দেয় সিমগুলি আমরা অনুপস্থিতি দেখাই। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দরিদ্র মানুষ যাতে কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা অবশ্যই আমরা দেখব। জেলা ত্রাণ অফিসের তথ্য মতে কিশোরগঞ্জে 26,169 জন শ্রমিক 40 দিনের প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের কাজ করছেন। আর করিমগঞ্জ উপজেলায় মোট শ্রমিকের সংখ্যা 2,740 জন।
সময় সংবাদ, কিশোরগঞ্জ। টাঙ্গাইলের গোপালপুরের বনমালী জামতৈল সড়কে ঝিনাই নদীর সেতুর একাংশ ভেঙে গেছে। গোপালপুর উপজেলার নগদার সীমালার বনমালী এলাকার ঝিনাই নদীর ওপর 1996 সালে নির্মাণ করা হয় 40 মিটার দীর্ঘ পাকা সেতু। সম্প্রতি সেতুটির কয়েকটি পিলারের নিচ থেকে মাটি সরে যায়। তীব্র স্রোতে গত 5 জুন সেতুর মাঝখানের প্রায় 20 মিটার স্প্যান ভেঙে নদীতে পড়ে যায়। বন্ধ হয়ে যায় চলাচল, অনেকে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। আর নতুন সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। সময়ে আরেকবার, গত 1 বছরে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশে 395টি দুর্ঘটনা ঘটেছে, যার 80% অবৈধ 3 চাকার যানবাহন চলাচলের কারণে। আর এসব যান চলাচলের জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আর জনবল সংকটের অজুহাত হাইওয়ে পুলিশের। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কে বড় পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার যান। হালকা যান হলেও সড়কে চলছে দ্রুত গতিতে। ফরিদপুরের বিভিন্ন সড়ক মহাসড়কে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না 3 চাকার যান চলাচল। মহাসড়কে এসব যান চলাচল অবৈধ হলেও নিয়ম মানছেন না কেউ। এমনকি জেলার ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কেও একই অবস্থা। বাস ট্রাক চালক ও এলাকাবাসী জানান, হাইওয়ে পুলিশের চোখের সামনে অবৈধ যানবাহন চলালেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। এগুলোর জন্য দুর্ঘটনা বেশি হয়, মানুষ তো টাইম দেখতেছে না। 3 চাকার যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশকে সহযোগিতার আশ্বাস জেলা বাস মালিক সমিতির। আমরা এবার প্রশাসনের সমস্ত পর্যায়ের লোকের সাথে আমরা মিটিং করেছি, তারাও আমাদের আশ্বাস দিয়েছে। তবে জনবল সংকটের অজুহাত হাইওয়ে পুলিশের। সংকট সমাধানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের। আরো জনবল বাড়াইতে পারি, আমরা আমাদের লজিস্টিক বাড়াইতে পারি, আমরা আরো প্রসিকিউশনের মাত্রা আরো বাড়াইতে পারি। সার্বিকভাবে আমি যেটা সর্বমহলের একটা সমন্বিত অ্যাপ্রোচ দরকার। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1 বছরে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে 395টি দুর্ঘটনা ঘটেছে, নিহত হয়েছে 286 জন। তবে বাস মালিক সমিতির তথ্য মতে এসব দুর্ঘটনার 80%ই ঘটছে 3 চাকার যানের কারণে। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জেও বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।